আজকের ভিডিওতে আমরা পারুল প্রকাশনী টার্গেট মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের মডেল কোয়েশ্চেন সেট 3 এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, মডেল কোয়েশ্চেন সেট 3 পুখুরিয়া হাই স্কুল, নদিয়ার স্কুল। এটা এই স্কুলের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউটা বলেছে বায়ুস্তরের ওজোন গ্যাসের স্বাভাবিক ঘনত্ব ডবসন এককে বের করতে বলেছে। তাহলে স্বাভাবিক ঘনত্ব হবে 300 ডবসন ইউনিট। তার মানে আমার সি অপশানটা সঠিক, 300 ডবসন ইউনিট। একটি গ্যাসের ঘনত্ব 24 গ্রাম, ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? দেখো, এই অঙ্কটাতে ঘনত্ব বলা আছে, তাহলে এটা একটু ঠিক করে নাও, এটা বাষ্প ঘনত্ব হবে। তাহলে বাষ্প ঘনত্ব যদি 8 হয়, তাহলে আণবিক গুরুত্ব কত হবে? m সমান 2d, তার মানে 2 × 8, d হচ্ছে বাষ্প ঘনত্ব 8, তাহলে 2 × 8 = 16। তাহলে গ্যাসটার আণবিক ভর হচ্ছে 16। আমরা জানি 16 গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে কত হয়? 22.4 লিটার। তাহলে 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হয় 22.4। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে হবে 22.4/16। আর 24 গ্রামে কত? 24 গ্রামে এসটিপিতে আয়তন কত? তাহলে 24 গ্রামে কত? তাহলে 24 গ্রামে আয়তন কত হবে? 24 গ্রামে আয়তন হবে 22.4 × 24/16। কাটাকাটি করো, 4 × 6 = 24, 4 × 4 = 16, 4 দিয়ে এটা কাটো, 4 × 5 = 20, 4 × 6 = 24। তাহলে 6 × 5.6, 6 × 6 = 36, 6 × 5 = 30, আর 3 × 33, তার মানে 33.6 লিটার। তাহলে সি অপশানটা সঠিক। তার মানে এটা আমাদের বাষ্প ঘনত্ব করে নিতে হবে। তাহলে আমরা একটু কারেকশন করলাম, আর এই 2 নম্বরের সঠিক উত্তর হবে সি, 33.6 লিটার। দেখো, 1.3-তে পিভি ভার্সেস ভি লেখচিত্রের প্রকৃতি কী হবে? পিভি অক্ষের সমান্তরাল, ভি অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী সরলরেখা না সমপরাবৃত্তাকার? তাহলে উত্তর হবে ভি অক্ষের সমান্তরাল। তাহলে বি অপশানটা সঠিক। এরপরে দেখো, বলেছে কোনটির তাপীয় প্রসারণ সব থেকে বেশি? পিতল, তামা, ইস্পাত না লোহা? আমরা জানি যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি, সুতরাং পিতলের তাপীয় প্রসারণ সব থেকে বেশি হবে। ওয়ান 1.5 দেখো, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোর প্রতিসরণের সময় কোন ধর্ম অপরিবর্তিত থাকে? বিস্তার, গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য, লোহা? আচ্ছা, এখানে লোহাটা কেটে কম্পাঙ্ক করো, তার কারণ আলোর প্রতিসরণের সময় কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। অপশান ছিল না কম্পাঙ্ক, তাহলে ডিতে লোহা কেটে কম্পাঙ্ক করে নাও, এটাই হবে সঠিক উত্তর। এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলো যখন প্রতিসরণ হয় তখন শুধু কম্পাঙ্কই অপরিবর্তিত থাকে। 1.6-এর প্রশ্নটা দেখো, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্বটি হবে সৎ সমশীর্ষ খর্বাকার, অসৎ সমশীর্ষ বিবর্ধিত, সৎ অবশীর্ষ বিবর্ধিত, অসৎ অবশীর্ষ বিবর্ধিত? আমরা জানি অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, আর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। আমরা জানি এটা হচ্ছে আতশ কাঁচে এই প্রসিডিওর ফলো করা হয়। ফোকাসের মধ্যে আমরা বস্তুকে রাখি, তার ফলে আমরা একটা বিবর্ধিত অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাই, লেখাগুলোকে বড় বড় আকারে দেখতে পাই আতশ কাঁচে। একটি আর রোধের তারকে অর্ধেক করে টুকরো দুটোকে সমান্তরালে যুক্ত করলাম, সমবায়টার রোধ কত হবে? তাহলে আর রোধের টুকরোকে 2 টুকরো করলাম অর্ধেক করে, তাহলে প্রতিটা রোধের মান হবে r/2 r/2। তাহলে r/2 দুটো রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে তুল্য রোধের সূত্র আমরা জানি, রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল। তাহলে r/2 × r/2 বাই
r/2 প্লাস r/2, r/2 গুণ করলে হয় r²/4 বাই r/2 যোগ করলে হয় r, তার মানে পাই r²/4r। এই আর কেটে গেল, তাহলে একটা আর পড়ে রইল উপরে আর নিচে পড়ে রইল 4, তাহলে উত্তর হলো r/4। তাহলে সঠিক উত্তর তোমার হবে r/4। 1.8টা দেখো, একটি বৈদ্যুতিক যন্ত্রের রেটিং 200 ভোল্ট 1000 ওয়াট, তাহলে বাতিটার রোধ কত হবে? তাহলে আমরা বাতিটার রোধের সূত্র জানি R সমান v²/p, তার মানে 220 ইন্টু 200 ভোল্ট বলেছে তো অঙ্কে 200 ভোল্ট, তাহলে 200 ইন্টু 200 বাই 1000, তাহলে 200 আর 1000 কাটো, 5 আর এই 200 কাটলে 40, তাহলে সঠিক উত্তর হবে 40 ওহম। তাহলে বি অপশানটা সঠিক। থোরিয়াম 90-234 নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হলো, যে নতুন নিউক্লিয়াস উৎপন্ন হবে সেটি হলো কি? দেখো তাহলে থোরিয়াম TH, যার পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা হচ্ছে 234, তাহলে এখান থেকে একটা আলফা কণা বেরোবে। একটা আলফা কণা বেরোলে আমরা জানি যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হয় তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, তাহলে 90 থেকে 2 একক মাইনাস করলে কত পাই? 88। আর ভর সংখ্যা 4 একক কমে যায়, তাহলে 234 থেকে 4 একক কমালে কত পাই? 230। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? রেডন। 88 230, তাহলে 88 230 হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে রেডিয়াম, রেডিয়াম। তাহলে 88 230 রেডিয়াম, মৌলটার নাম রেডিয়াম। প্রদত্ত কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। সঠিক উত্তর হবে তেজস্ক্রিয়তা, এটা পর্যায়গত ধর্ম নয়। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী বর্ণ উৎপন্ন হবে? বেগুনি, কমলা, গাঢ় নীল, সবুজ। তাহলে সঠিক উত্তর হবে বেগুনি। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় NO2, N2, H2S, তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। চোখের কর্নিয়া সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহৃত হয়। কোরান্ডাম কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, আয়রন। কোরান্ডাম অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে মুক্ত হয় সোডিয়াম, ক্লোরিন, H2 না O2? আমরা জানি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্যাথোডে মুক্ত হয় Na প্লাস আয়ন ক্যাথোডে আকৃষ্ট হয়, সেখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়, তাহলে ক্যাথোডে মুক্ত হয় হচ্ছে সোডিয়াম। ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন আর ইথেন। আমাদের উত্তর হবে অ্যাসিটিলিন। ক্যালসিয়াম কার্বাইডের সাথে CaC2 প্লাস জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর অ্যাসিটিলিন C2H2। দেখো একটা ক্যালসিয়াম, দুটো হাইড্রোজেন 4টে, তাহলে এখানে 2 বসাবো, 2 2 4টে হয়ে গেল। দুটো অক্সিজেন, দুটো কার্বন ব্যালেন্স হয়ে গেল, তাহলে C2H2 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যাসিটিলিন উৎপন্ন হয়। এরপরে দেখো আমরা 2-এর দাগের প্রশ্নগুলোর উত্তর করব। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? তাহলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এরপরে দেখো 2.2, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হবে আয়নোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। একটি মৌলিক গ্রিনহাউস গ্যাসের নাম বলো। তাহলে দেখো একটি
গ্রিন হাউস গ্যাসের নাম যদি আমি বলি, একটি গ্রিন হাউস গ্যাস অনেক কিছুই হতে পারে, CO2 হতে পারে, মিথেন হতে পারে, এগুলো সব কি আমাদের গ্রিন হাউস গ্যাস। উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন, এটা হচ্ছে সত্য। আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে সেটা হবে 273 প্লাস 100 মানে 373 কেলভিন, তাহলে এটা সত্য। পিভির মাত্রিক সংকেত কোন ভৌত রাশির মাত্রিক সংকেতের অনুরূপ? আমরা জানি শক্তি, শক্তির মাত্রিক সংকেতের অনুরূপ, বা কার্যও হতে পারে, কার্যের মাত্রা শক্তির মাত্রা একই, তাহলে পিভির মাত্রা মাত্রীয় সংকেত কার্য বা শক্তির মাত্রীয় সংকেতের সাথে একই। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক আমরা এটা বহুবার করেছি, ওয়াট, মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স হলো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। কঠিন পদার্থের মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে? আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে, তাহলে উত্তর হবে পরিবহন পদ্ধতি। একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি ভূমির সমান্তরালে চলে গেলে 30 ডিগ্রি চ্যুতিকোণে নির্গত হলো, আপতন কোণ কত? তাহলে দেখো এ সমান সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি, এখানে ডেল্টা চ্যুতিকোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে I1 এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে আমরা জানি I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু এ প্লাস ডেল্টা। I1 সমান I2 হয়, তাহলে 2I1 সমান 60 প্লাস 30, তাহলে I1 সমান হবে 90/2, তার মানে 45 ডিগ্রি। তাহলে আপতন কোণ পেলাম আমরা 45 ডিগ্রি। সানগ্লাসে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সানগ্লাসে উত্তলাবতল লেন্স ব্যবহৃত হয়, তাহলে উত্তলাবতল লেন্স ব্যবহৃত হয়। ফিউজ তারকে মূল বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। গৃহবর্তনীতে লাইট তারে যে বিভব থাকে তার মান কত? গৃহবর্তনীতে লাইট তারে যে বিভব থাকে তার মান হচ্ছে 220 ভোল্ট। লাইট তারের বিভব হচ্ছে 220 ভোল্ট। গামা রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি? না, মিথ্যা। আলফা রশ্মির আয়নন ক্ষমতা সব থেকে বেশি হয়, তাহলে গামা রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা হলো মিথ্যা। নিউক্লিয়ার বিভাজনে প্রতি ধাপে মুক্ত শক্তির আনুমানিক মান কত MeV? এটা সঠিক উত্তর হবে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লুওরিন, তাহলে 2-এর উত্তরটা সঠিক। কপার পাইরাইটিস এর সংকেত হচ্ছে Cu2S Fe2S3, তাহলে 4-এর উত্তরটা সঠিক। ইউরেনিয়ামোত্তর মৌল নেপচুনিয়াম, তাহলে 1-এর উত্তরটা সঠিক ইউরেনিয়ামোত্তর মৌলতে। ক্রায়োলাইট AlF3,3NF ক্রায়োলাইটের সংকেত, তাহলে 3-এর উত্তরটা সঠিক। দেখো এমন একটি যৌগের নাম লেখো যার মধ্যে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন থাকে। তাহলে কোন কোন যৌগের মধ্যে সমযোজী আর আয়নীয় 2 প্রকার বন্ধন থাকবে? যে যৌগে একটা ধাতু থাকবে এবং অনেকগুলো অধাতু থাকবে, সেই ধরনের যৌগগুলোর মধ্যে আয়নীয় আর সমযোজী বন্ধন একসাথে বর্তমান থাকে। যেমন সোডিয়াম নাইট্রেট NaNO3, ধাতু আর অধাতু আছে, দেখো সোডিয়াম ধাতু, নাইট্রোজেন অক্সিজেন এগুলো অধাতু। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এই ধরনের যৌগগুলোর মধ্যে আমরা দেখব তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ধরনের যৌগগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধাতুর সঙ্গে সঙ্গে
অনেকগুলো অধাতুও রয়েছে, তাহলে এদের যৌগগুলোর মধ্যে সমযোজী আয়নীয় উভয় প্রকার বন্ধন থাকবে। এবার দেখো 2.13, সিলভার প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কি? আমরা সবাই জানি, এগুলো বহুবার করেছি। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। HF-এ আয়নীয় বন্ধন দেখা যায়, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। HF-এ হাইড্রোজেন ফ্লোরাইডে পোলার সমযোজী বন্ধন দেখা যায়, তাহলে আয়নীয় বন্ধন দেখা যায় না, তাহলে এটা হলো মিথ্যা। এবারে দেখো 2.14, গ্লুকোজের জলীয় দ্রবণে আয়নের অস্তিত্ব থাকে কি? থাকে না। গ্লুকোজের জলীয় দ্রবণে অনুরূপে বর্তমান থাকে, তাহলে আয়ন থাকে না, আয়ন থাকে না। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক ঘনত্ব কত? এটা আমরা অনেকবার করেছি, 0.88। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক ঘনত্ব কত? 0.88। অথবা প্রশ্নটা দেখো, H2S এর সাথে ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের প্রকৃতি কেমন হবে? উৎপন্ন লবণ হয় শমিত লবণ হবে, অথবা অ্যাসিড লবণ বা বাই লবণ হবে। শমিত লবণও হতে পারে H2S এর সাথে ক্ষারের বিক্রিয়ায়, আবার অ্যাসিড লবণ বা বাই লবণও হতে পারে। একটি তরল পদার্থের নাম লেখো যার উপরে অ্যামোনিয়া সংগ্রহ করা হয়। এটা হচ্ছে পারদ। পারদের উপরে অ্যামোনিয়া সংগ্রহ করা হয়। টেফলনের মনোমারের সংকেত লেখো। টেফলনের মনোমারের সংকেত হচ্ছে, দেখো, F2C ডাবল বন্ড CF2। প্রোপানলের সংকেত লেখো CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHO। ন্যাল তার মানে অ্যালডিহাইড থাকবে, তার মানে CHO থাকবে মূলক, তাহলে CH3 CH2 CHO। আমি মুখে বলে দিচ্ছি, হয়তো এখানে তোমরা সংকেতটা আমার এই লেখার মধ্যে জড়িয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHO, এটা হচ্ছে প্রোপানলের সংকেত। সরলতম অ্যালকানোইক অ্যাসিডের প্রচলিত নাম কি? এর প্রচলিত নাম হলো ফর্মিক অ্যাসিড। এর ইউপ্যাক নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড, আর এর প্রচলিত নাম হলো ফর্মিক অ্যাসিড। তোমাদের MCQ আর 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমি সব উত্তর করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে কমেন্ট করবে, বা কোন ধরনের প্রশ্নগুলোর সমাধান করে দেব সেটাও তোমরা জানাতে পারো কমেন্ট সেকশানে, যে এই পেজটা সলভ করে দিন। হ্যাঁ, তোমরা সেটা তোমরা জানাতে পারো যেটা সলভ করতে হবে। আর ভিডিওটা প্রচুর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। পরের দিন আমি আবার মডেল কোয়েশ্চেন সেট 4 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।